ইদানিং মব জাস্টিস কথাটা খুব বেশি আলোচিত, বিভিন্ন জায়গায় আলোচনায় সমালোচনায় বিভিন্নভাবে মব জাস্টিস কথাটা উঠে আসতেছে। এবং আমরা গত দিনে ডক্টর ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তিনিও কিন্তু মব জাস্টিস বন্ধ করার কথা বলেছিলেন। এখন আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে একটা মব আসলে কি জাস্টিস করতে পারে নাকি ইনজাস্টিস হয়, নাকি তারা যে জাস্টিসটা করে সেটা সবসময় ভুল হয়। আমরা যদি গত কয়েকদিনের বাংলাদেশকে একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো বেশ কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এবং আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, আমরা কিন্তু সবসময় বলি যে বিচার বহির্ভূত কোনো ধরনের কোনো হত্যাকাণ্ড সংগঠিত করা যাবে না। সেটা মব জাস্টিস হোক বা পুলিশ হেফাজতে হোক বা যৌথ বাহিনীর অভিযানে হোক বা অন্য যে কোনোভাবে হোক, বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না। হ্যাঁ, সেই ব্যক্তিরা যদি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে আইনের মাধ্যমে, এবং আইনের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক, আমরা সেটাকে সমর্থন করি। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে বিচার করার আগেই আরেক ধরনের বিচার এবং তাতে মেরে ফেলা, এই যে মব জাস্টিস, আমরা কিন্তু সবসময় এটার বিরোধিতা করি। এবং ইতিপূর্বের আমার সকল ভিডিওতে আমি এই ধরনের মব জাস্টিসের বিরোধিতা করেছি। এখন একটা বিষয় সম্ভবত আমাদের সকলের মনে আছে, ভুলে যাওয়ার কথা না, 4-5 বছর আগে ছেলে ধরা বিষয়টা যখন খুব বেশি প্রচার হচ্ছিল, সব দিকে মানুষের মনে শঙ্কা উদ্রেক ঘটছিল, মানুষ ভীত সন্ত্রস্ত ছিল নিজের বাচ্চাদেরকে নিয়ে। সেই সময়ে ঢাকার একটা স্কুলে তসলিমা বেগম রেনু, যিনি ছিলেন 2 সন্তানের জননী, সেই মানুষটাকে ছেলে ধরা সন্দেহে পিটুনিতে হত্যা করা হয়েছে। এবং এত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল যে মারের পর মার তার মাথায় পড়তে পড়তে মাথার ঘিলু একদম নাক দিয়ে বের হয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে জানা যায় কি যে তিনি আসলেই কোনো ছেলে ধরা নন, বরং তিনি তার সন্তানকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য সেখানে নিয়ে যাচ্ছিলেন। তো এই যে এই জায়গাটাতে একটা মব জাস্টিস হলো, এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? তো এই ধরনের মব জাস্টিস যত জায়গায় হয়েছে, আমরা যদি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা। দেখুন, রাজশাহীতে পা হারানো একজন ছাত্রলীগ নেতা ছিলেন, যিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার নবজাতক সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এবং নবজাতক পেয়ে তিনি কিন্তু খুশি ছিলেন এবং নবজাতককে নিয়ে হয়তো স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমরা তার স্বপ্নগুলোকে আর এগোতে দিলাম না। এখন আমার কথা হলো, তিনি যদি সত্যিকার অর্থে ভয়ঙ্করতম অপরাধী হয়ে থাকেন, তিনি যদি সত্যিকার অর্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো অপরাধ করে থাকেন, তাহলে আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে তার বিচার হোক এবং সেই জায়গায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক। এই বিচার ব্যবস্থার মাধ্যমে যদি তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হন, আমরা সেটাকে সাপোর্ট করব। কিন্তু এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হলো, এখন তো আর শেখ হাসিনার বাংলাদেশ নাই, এখন বাংলাদেশ হলো ডক্টর ইউনূসের। তো এই যে মব জাস্টিস, তিনি কিন্তু খুবই সরল সাধারণ কথায় তিনি মব জাস্টিসকে নিবৃত করার কথা বলেছেন, বন্ধ করার কথা বলেছেন, কিন্তু আদতে বন্ধ হচ্ছে না, বরং এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে, যেন আমরা প্রতিনিয়ত এরকম ঘটনা শুনতে পাচ্ছি। তো সাবেক ছাত্রলীগ নেতা, এই যে পা হারানো পঙ্গু একজন মানুষ, তাকে আপনারা পিটিয়ে হত্যা করলেন, এটা কোন ধরনের বিচার, কোন ধরনের মব জাস্টিস? আমরা এটা তীব্র বিরোধিতা করি, আমরা এই ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করি না। এরপরের আরেকটা ঘটনাকে আমরা যদি বিবেচনা করি, সেটা হলো নবীকে নিয়ে কটূক্তি করার কারণে উৎসব মণ্ডল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং এই খবরটা নিয়ে আমি একটু সন্দিহান, পরবর্তীতে হয়তো বিভিন্ন খবরে বলা হচ্ছে যে উৎসব মণ্ডল বেঁচে আছে, হয়তো লুকিয়ে রাখা হয়েছে কিংবা থানায় আছে কিংবা মারা গেছে, যাই হোক, সেখানেও কিন্তু একটা মব জাস্টিস হয়েছিল। মব জাস্টিস কীরকম হয়েছিল? উৎসব মণ্ডল নবীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। এবং উত্তেজিত জনতা যখন এই খবর জানতে পারে, তখন তারা দলে দলে এসে সেই থানা ঘেরাও করে। সেই থানার পুলিশ যারা ছিলেন, তারা জনগণকে সামলাতে যখন পারছিলেন না, হিমশিম খাচ্ছিলেন, তখন সেখানে সেনাবাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে সেখানে আসার পরেও উত্তেজিত জনতাকে থামানো যাচ্ছিল না। এবং তাদের দাবি ছিল কি 10 মিনিটের জন্য সেই উৎসব মণ্ডলকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। কি নির্মমতা, কি নির্দয় আচরণ! দেখুন ভাই, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মব জাস্টিস, যত ধরনের
গণপিটুনি, গণহত্যা, এই সব কিছুকে বন্ধ করতে হবে। তার পরিবর্তে যে কোনো ধরনের অপরাধীকে আইনের হাতে শপথ করার প্রচলন, একটা ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। তারপরে সেই জায়গায় করা হলো কি, উত্তেজিত জনতাকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ, এই 3 সশস্ত্র বাহিনী মিলে তাদেরকে দমাতে পারলো না, সামলাতে পারলো না, এবং একসময় উত্তেজিত জনতা সেই থানার ভিতরে ঢুকে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেওয়া শুরু করলো, এবং পরবর্তীতে আমরা খবরে শুনতে পারলাম সেই উৎসব মণ্ডল নিহত হয়েছে। এখন এটা সত্যিকার খবর নাও হতে পারে, সেই সময়ে বিভিন্ন জনতাকে, উত্তেজিত জনতাকে সামলানোর জন্য বিভিন্ন মসজিদ থেকে, মসজিদের মাইকে ঘোষণা করা হলো যে উৎসব মণ্ডল মারা গেছে, যার কারণে মানে এই মৃত্যুর খবর শুনে মানুষ সেই থানা ত্যাগ করে। মানে এটা একটা কৌশল ছিল, উৎসব মণ্ডলকে রক্ষা করার একটা কৌশল, যেহেতু 3 সশস্ত্র বাহিনী মিলেও উত্তেজিত জনতাকে সামাল দিতে পারছিল না। তো এটা হলো মব জাস্টিস। এখন এখানে 2 ধরনের মন্তব্য সৃষ্টি হতে পারে, একটা পক্ষে একটা বিপক্ষে। যারা পক্ষে আছেন তারা বলতে পারেন কি, যে না, তাকে গণপিটুনি দেয় ঠিক আছে, আমাদের নবীকে নিয়ে তারা কটূক্তি করবে কেন, তার এত বড় সাহস, এত বড় কলিজা, আমার বাংলাদেশে একটা ইসলামিক রাষ্ট্রে থেকে তিনি নবীকে নিয়ে কটূক্তি করবেন, এই ধরনের একটা মন্তব্য আসতে পারে। এবং অন্য যারা আছেন, যারা ইসলামপন্থী নন বা যারা হলো অন্য ধর্মী আছেন, তারা মনে করবেন যে একজন নবীকে নিয়ে কটূক্তি করার কারণে কেন একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হবে। দেখুন, এই ধরনের এটা একটা সেন্সিটিভ বিষয়, ধর্মীয় ইস্যু, আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে এই ধরনের মব জাস্টিস বন্ধ করতে হবে। সে যদি নবীকে নিয়ে কটূক্তি করার কারণে, অবশ্যই নিঃসন্দেহে সে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং সে অপরাধ করেছে, কিন্তু তার অপরাধের বিচার হওয়া উচিত, এইভাবে গণপিটুনি নয়। আমরা এটাকে সমর্থন করি না। এরপরে আমরা যখন শেখ হাসিনার বাংলাদেশ ছিল, সেই সময় আমরা দেখেছিলাম কি, যে পুলিশ যখন তখন যাকে তাকে সাদা পোশাকে তুলিয়ে নিয়ে যেত এবং পরবর্তীতে তাকে এই গ্রেপ্তারটা অস্বীকার করত, এবং বাড়ির পরিবার পরিজন, আত্মীয় স্বজন গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যেত না যে সে কোথায় আছে, থানায় আছে নাকি ডিবি কার্যালয়ে আছে নাকি অন্য কোথাও আছে নাকি তাকে গুম করে ফেলা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু খুব সহজে বোঝা যেত না। কিন্তু আমরা ডক্টর ইউনূসের বাংলাদেশে এরকম একটা ঘটনার সাক্ষী হলাম। সেটা হলো গাইবান্ধার সাগাটায় সুইট চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, যৌথ বাহিনীর পিটুনিতে 2 জনের মৃত্যু, এবং পরবর্তীতে পুলিশ ব্রিফিং দিল কি, যে তারা অসুস্থতার জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। মানে গল্পটা কেমন যেন একই ধরনের মনে হচ্ছে না, স্ক্রিপ্টে একই ধরনের মনে হচ্ছে না। আমরা আগে যেরকম গল্প শুনতাম যে অস্ত্র উদ্ধারের নামে ক্রসফায়ারটাও যেহেতু বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড, সেই কারণে ক্রসফায়ারকেও আমরা সমর্থন করতে পারি না। আর এই জায়গায় তো পিটুনি দিয়ে, মার দিয়ে 2 জন মানুষকে, জলজান্ত মানুষকে হত্যা করা হলো। আমরা এটাকেও সমর্থন করছি না। আমাদের কথা হলো, একজন মানুষ যদি অপরাধী হয়ে থাকে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং বিচার কার্য সম্পাদন করে সে যদি সত্যিকারার্থে মৃত্যুদণ্ড পাওয়ার মতো কোনো জঘন্যতম অপরাধ করে থাকে, তাহলে বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হোক, এভাবে বিচার বহির্ভূতভাবে নয়। এখন এই খবরটা কি যেন একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, নিউজ ভিত্তিক চ্যানেল, সেখানকার কমেন্ট অপশনগুলো আমি একটু দেখলাম, পর্যালোচনা করলাম যে মানুষের আসলে মতামত কী। তো দেখলাম অধিকাংশ মানুষ এটাকে সমর্থন করছে। কি নির্মমতা, কি ভয়াবহ একটা কাণ্ড। দেখুন ভাই, আজকে আপনি যদি এই নির্মমতাকে সমর্থন করেন, অদূর ভবিষ্যতে এমন একটা নির্মমতা আপনার উপরেও ফিরে আসতে পারে। মানে প্রকৃতি কিন্তু সবসময় আপনার অপরাধ ফিরিয়ে দিবে। প্রকৃতি হলো প্রতিশোধ নিবে, কোনো একটা সময় প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। তো আমরা আগে ওটাকে সমর্থন করি নাই, এখনও করব না, অদূর ভবিষ্যতেও করব না। আমরা কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করব না। আপনাদের যদি ন্যূনতম বিবেক থাকে, মনুষ্যত্ববোধ থাকে, আপনাদের যদি ন্যূনতম আক্কেল থাকে, তাহলে আপনারা কখনোই কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধীর পক্ষেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারেন না, যেটা আপনারা সেই ভিডিওর কমেন্ট বক্সে করে এসেছেন। আমি এটার জন্য সংশয় প্রকাশ করে যাচ্ছি। তো আমরা কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না, সেটা হোক পুলিশি হেফাজতে, হোক যৌথ বাহিনীর অভিযানে, হোক গণপিটুনিতে, অথবা অন্য কোনো কারণে, মব জাস্টিসের কারণে আমরা কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। এ কারণে বাংলাদেশে যদি আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে মব জাস্টিস বন্ধ করতে হবে, গণপিটুনি বন্ধ করতে হবে।
অভিযানের মাধ্যমে কাউকে পিটুনি দিয়ে হত্যা করা বন্ধ করতে হবে, পুলিশ হেফাজতে হত্যা করা বন্ধ করতে হবে। মানে বিচার বহির্ভূত সব ধরনের হত্যাকাণ্ড বন্ধের জন্য আমাদের সামাজিক যে একটা দাবি, সেই দাবিটাকে সোচ্চার করার জন্য এই মতামতের পক্ষে সকলকে সমর্থন যোগাতে হবে। তার পরিবর্তে আপনাদের যদি মতামত ভাগ হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, কেউ সেই হত্যাটাকে সমর্থন করছেন, কেউ করছেন না, এই ধরনের যদি ডিভাইডেশন তৈরি হয়, তাহলে অদূর ভবিষ্যতে আল্লাহ না করুক সেই হত্যাকাণ্ড আপনাদের ওপর, আপনাদের পরিজনের ওপর, আপনাদের ফ্যামিলির কারো ওপর ফিরে আসবে এবং সেই সময়ে দেখবেন যে মতামতটা ডিভাইডেড হয়ে গেছে। কিছু মানুষ আপনাদের পক্ষে, কিছু মানুষ আপনাদের বিপক্ষে তখনও কথা বলবে। তো এখনই সময় আমাদের একাত্ম হওয়ার, আমাদের একমত পোষণ করার। আমরা আজকে থেকে একটা একমত পোষণ করব, কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন আর একটাও সংগঠিত না হয় এই বাংলাদেশের মাটিতে। আমরা এটা সোচ্চার করার জন্য আমরা সবাই সচেতন থাকবো এবং জায়গায়, সবার প্রত্যেকের জায়গা থেকে আমরা এটার প্রতিবাদ করব। ধন্যবাদ সবাইকে।